দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে দুই নারীর মরদেহ উদ্ধার। বহু হতাহতের শঙ্কা, উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভয়াল কাল রাতে ঢাকায় ব্যাপক গণহত্যার পরের দিনেই শুরু হয় মুক্তির লড়াই। বিশাল একটা গর্ত করে গণকবরে স্তব দিছে। রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, স্বাধীনতা দিবসের স্মারক ডাক টিকিট উন্মোচন। রাজধানীতে আজও জ্বালানি তেলের জন্য হাহাকার, দুর্ভোগে মানুষ। তেল আছে কিনা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছে। এক বেলা দিলে 3 বেলা দেয় না। সংকট মোকাবেলায় আরো 3 কার্গো এলএনজি কিনছে সরকার। সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিচ্ছে সরকার, জানান আইনমন্ত্রী। গণভোট অস্বীকার করলে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ আইনে পরিণত হবে, জানালেন তথ্যমন্ত্রী। কারণ ন্যায় বিচারে বাধা নয় বললেন নতুন অ্যাটর্নি জেনারেল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এতে এখন পর্যন্ত 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু হতাহতের শঙ্কাও করা হচ্ছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ সেনা, নৌ ও বিআইডব্লিউটি এর জাহাজ হামজা অংশ নিচ্ছে। বুধবার দুপুরের দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বিকেলের দিকে যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টুনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসেন, আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়। বের খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, বাজার লেগে তুমি বাসে নাই, যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে, নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। শুরু করে উদ্ধার কাজ। তবে বাসটি যেখানে পড়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল আলাদাভাবে যাত্রীদের উদ্ধারে কাজ করছে। বাসে একদম নিচে চলে গেছে, আমরা উদ্ধারের চেষ্টা করছি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, আপনি আছেন ঘটনাস্থলে। দুর্ঘটনার সবশেষ খবর জানবো আপনার কাছ থেকে। মৃতের সংখ্যা নিয়ে কি জানতে পেরেছেন এবং এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা গেছে? ধন্যবাদ অর্থী। আমরা যতদূর জানতে পেরেছি এখন অবধি কিন্তু অফিসিয়াল তথ্য মতে 2 জনের মৃতদেহ উদ্ধার আছে। সেটি কিন্তু আসলে প্রথমেই উদ্ধার হয়। এই লাশ দুটি কিন্তু রাজবাড়ির যে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন নারীর মৃতদেহ রয়েছে। এছাড়াও একজন চিকিৎসাধীন রয়েছে। আরও বাকি কিছু লোক কিন্তু যাত্রী যারা ছিলেন তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছে। তবে আমরা জানতে পেরেছি সদ্য পরিবহনের এই বাসটি 2:20 কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। কুমারখালী থেকে যখন ছেড়ে আসে তখন সেখানে যাত্রী ছিল 6 জন, পরে মাছপাড়া থেকে 7 জন, পাংশা থেকে 15 জন, এরপর গান্ধীমারা, রাজবাড়ী সহ মোট এই বাসটিতে 40 থেকে 42 জন যাত্রী ছিল। যেহেতু এই বাসটি 34 সিটের অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি কিন্তু এই বাসটিতে যাত্রী ছিল। আর এই বাসটি যখন দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের পল্টনের উপর ওঠে তখন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে
সরাসরি নদীর মধ্যে পড়ে যায় এবং সেখানে কতজন যাত্রী এখনো রয়েছে সে বিষয়ে সুস্পষ্টভাবে কেউ আমাদেরকে জানতে পারেনি। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু উদ্ধার অভিযান চলছে। বিআইডব্লিউটিসির যে উদ্ধার জাহাজ হামজা সেটি কিন্তু ঘটনাস্থলে এবং সেটি উদ্ধার কাজে তারা নিয়োজিত রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে রয়েছে, যার কারণে কিন্তু বলাই যায় যে এখানে আমরা দেখেছি সন্ধ্যার পরে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। সন্ধ্যা 7টার পরে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি হয়। এখন কিছুটা বৃষ্টি কমেছে, তবে উদ্ধার অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। উদ্ধার যারা কাজে নিয়োজিত হচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা অফিসিয়াল ভাবে কোনো কথা না বললেও কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে তাদের অভিযান কিন্তু বন্ধ হবে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে কতক্ষণ নাগাদ এই বাসটি উদ্ধার করা সম্ভব হবে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত করতে পারেনি। এখনো কিন্তু বাসটি সেই পানির মধ্যে নিয়োজিত রয়েছে। এখনো অবধি ফায়ার সার্ভিসের তথ্য মতে 30 থেকে 35 ফিট নিচে কিন্তু বাসটি রয়েছে। বাসের যে যাত্রী কতজন ভিতরে রয়েছে সে বিষয়টি কিন্তু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বাসের মধ্যে যারা আটকে পড়েছে তারা কিন্তু সবাই মারা গেছে, এমনটি কিন্তু বলা হয়েছে। তবে বাসটি যখন এই পল্টনে আসে তখন কিন্তু অনেক যাত্রী কিন্তু নেমে যায়, তবে কতজন যাত্রী নেমে যায় সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে বাসটির যে চালক তিনি কিন্তু তার আসনেই ছিলেন এবং তিনিও কিন্তু নদীর মধ্যে পড়ে গেছে। তবে তিনি যে ভিতরেই আছে কিংবা তিনি বের হতে পেরেছে সে বিষয়টিও কিন্তু কেউ আমাদেরকে এখন অবধি জানাতে পারেনি। আমরা দেখেছি যে আসলে এই পল্টনের কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে, তবে অভিযানটি খুব দ্রুত না হওয়ার কারণে কিন্তু এই ঘাটের উপরে যেসব উৎসুক জনতা ছিল তারা কিন্তু ক্ষিপ্ত হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী সবাইকে দিক করেই কিন্তু ইট পাটকেল ছুড়তে শুরু করে। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই উৎসুক জনতাকে সরিয়ে দেয় এবং তারপরেই কিন্তু বৃষ্টি হয়। এখনো কিন্তু হাজার হাজার মানুষ এই নদী পাড়ে অপেক্ষা করছে, অনেকেই আসছে তার স্বজনের খোঁজে, যেহেতু বাসটি কিন্তু এই কুষ্টিয়ার কুমারখালী এবং রাজবাড়ির যাত্রী ছিল, যার কারণে কিন্তু অনেকেই আসছে তার স্বজনের খোঁজে। তবে এখন অবধি কিন্তু ভালো কোনো তথ্য প্রশাসনের পক্ষ থেকে বা উদ্ধারকারী পক্ষ থেকে কিন্তু দিতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে সদর দপ্তর থেকে কিন্তু উদ্ধারকারী দল এখানে যুক্ত হওয়ার কথা রয়েছে, তবে বৈরী আবহাওয়ার কারণে তারাও কিন্তু এখানে উপস্থিত হতে পারেনি, যার কারণে তারাও কিন্তু এই উদ্ধার অভিযানে অংশ নিতে পারেনি। তবে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিসির যেসব উদ্ধারকারী দল রয়েছে তারা কিন্তু কাজ করছে। আর যেসব স্বজনরা তারা কিন্তু নদী পাড়ে তাদের স্বজনের অপেক্ষায় কিন্তু রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ঈদ উপলক্ষে যারা আসলে ঢাকা থেকে এসেছিলেন তারাই কিন্তু মূলত এই যাত্রীতে এই বাসে ছিলেন এবং তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছিল। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ির এই দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাস ডুবির সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মিঠুন গোস্বামী। বাংলাদেশের মুক্তি সংগ্রামে ভয়াল বিভীষিকাময় অধ্যায়ের রচনা হয় 1971-এর 25 মার্চের কাল রাতে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মুছে দিতে অপারেশন সার্চ লাইট নাম দিয়ে ঢাকায় ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। ঢাকা পরিণত হয় লাশের শহরে, পুড়িয়ে দেওয়া হয় সংখ্যালঘু অধ্যুষিত পুরান ঢাকা, ধ্বংস করে পুলিশ লাইন, ইপিআর এবং বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান। গণহত্যার বর্বরতার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জগন্নাথ হলের ভবনগুলো। মানুষ নয়, মাটি চাই, এমন পৈশাচিক পণ নিয়ে 25 মার্চ রাতে হত্যাযজ্ঞ চালানো পাকিস্তানি সেনাদের পছন্দের শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। কারণ এখানে থাকতেন স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া অনেক ছাত্রনেতা। বকুল রানী দাসের স্বামী সুনীল চন্দ্র দাসকে জগন্নাথ হল থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে হানাদার সেনারা। অর্ধ শতাব্দী পরও দুঃসহ সে স্মৃতির কথা ভেবে শিউরে ওঠেন তিনি। স্বামীর কোনো মেয়েটা ছিল, মেয়েটা যারা দিয়ে ফালিয়ে দিল, ফালিয়ে দিয়া তারপরে আমার স্বামীরে নিয়ে যেতেছে। আমি কই আমার স্বামীরে কোথায় না, আমার একটা লাচ্ছি দিল, এই জন্য একটা লাচ্ছি দিছে, আমি পড়ে গেছি বাচ্চাটা নিয়ে, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণহত্যার এমন নজির স্তম্ভিত করে দেয় পুরো বিশ্বকে।
মুক্তিযুদ্ধের 9 মাস সারা দেশে যে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী, তার সূত্রপাত হয় 25 মার্চ কাল রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলে সে রাতে হত্যা করা হয় কমপক্ষে 35 ছাত্র, শিক্ষক এবং কর্মচারীকে। রোকেয়া হলে কর্মরত আহমেদ আলী ফরাজিকে বেঁচে আছেন 25 মার্চ রাতে সে কথা জানতেন না পরিবারের কেউ। খোঁজ নিতে পরদিন 9 বছরের শিশুপুত্র মোশাররফ হোসেন জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি থেকে। পিতাকে খুঁজে পান না, খুঁজে পান অগণিত মানুষের গণকবর। সাবজনা হলের যে বর্তমান যে গেটটা আছে, গেটটার এনে বিশাল একটা গর্ত কইরা গণকবরের স্তূপ দিছে। দেওয়ার পরে দিয়া মাটি চাপা দিয়ে দিছে। মাটি চাপা দেওয়ার ইয়াতে কারো হাত বাহির হয়ে রয়েছে, কারো মাথার চুল বাহির হয়েছে। টাঙ্কির ভিতরে, বাথরুমের ভিতরে, রুমের ভিতরে যা যা পাইছি ওদের মারছে যে আমার মহল্লার মতো জীবন্ত ছেলে করে টাইটাই না তারপর দিয়া লাশ টানাইছে। লাশ টানিয়ে এইখানে সব সরাসরি শোয়ে রাখছে। পৃথিবীর ইতিহাসে কুখ্যাত হয়ে থাকা অপারেশন সার্চলাইট নামের ওই অভিযানে সেদিন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের সদর দফতর এবং রাজারবাগ পুলিশ লাইনে নির্বিচারে বাহিনীর সদস্যদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার রিপোর্ট অনুযায়ী 25 থেকে 29 মার্চের মধ্যে ঢাকায় 1 লাখ মানুষ হত্যা করে হানাদার বাহিনী। আর মার্কিন সাংবাদিক রবার্ট পেইন লিখেছেন, ওই দিন শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ হয়ে উঠেছিল শকুন তাড়িত এক শ্মশান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া মোছা আর সাজসজ্জার কাজ সেরেছেন পরিচ্ছন্ন কর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত স্বাধীনতার গৌরব উদযাপন করতে ধুয়ে মুছে ঝকঝকে করা হয়েছে পুরো সৌধ প্রাঙ্গণ। লাল, সবুজ আর বর্ণিল ফুলের সমারোহে সেজেছে প্রতিটি আঙ্গিনা। স্মৃতিসৌধের মিনার থেকে শুরু করে হাঁটার পথ, সবখানেই ছোঁয়া লেগেছে নতুনত্বের। দিন রাত এক করে সৌন্দর্য বর্ধনের কাজ করছেন কর্মীরা। স্থানীয় মন্ত্রী মিনিস্টাররা আসবে, এই রঙের সৌন্দর্য বর্ধনে কাজ করতেছি। আমাদের কাজ শেষ পর্যায়ে, এখন ওই টুকিটাকি একটু কাজটা আছে। মন্ত্রী মিনিস্টাররা ও আসে এখানে, এই হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা কাজ করি। সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতেছি, সবাই যেন দেখে ভালো বলে। বৃহস্পতিবার সূর্য উদয়ের সাথে সাথেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে প্রাঙ্গণ। আগতদের শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। দিবসটি উপলক্ষে গড়ে তোলা হয়েছে 4 স্তরের নিরাপত্তা বলয়। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী। দর্শনার্থী যারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ডিগনিটরি যারা আগমন করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যে ধরনের আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করব। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর অপেক্ষায় পুরো জাতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত অর্থ সংক্রান্ত 5টি অধ্যাদেশ আইনে পরিণত করার জন্য মন্ত্রিপরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সন্ধ্যার ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত 133টি অধ্যাদেশের মধ্যে মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক সংশোধন আইন 2026, আবগারি শুল্ক সংশোধন আইন, অর্থ আইন, অর্থ সংক্রান্ত সংশোধন আইন মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এসব আইন পাশ করতে শিগগিরই সংসদে উত্থাপন করা হবে। জ্বালানি তেলের মজুদ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, জ্বালানি তেলের 1 মাসের মজুদ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জারিকৃত অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের জন্য অর্থ সংক্রান্ত কতিপয় দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025,
গত 6 অক্টোবর 2025 তারিখে জারি করা হয়। অধ্যাদেশটি আইনেতে পরিণত করার লক্ষ্যে অধ্যাদেশ সংক্রান্ত কতিপয় আইন 2024-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তেলের জন্য দীর্ঘ লাইন এখন যেন চিরচেনা চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। তেল পর্যাপ্ত না থাকায় বন্ধ রাখতে হচ্ছে পেট্রোল পাম্প। এদিকে তেল নিতে লাইনে অপেক্ষায় দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে গাড়ি চালক এবং বাইকারদের। রাজধানীতে তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। তেল নিতে গিয়ে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছে না অনেক গ্রাহক। ক্ষুব্ধ হয়ে কেউ ফিরছেন খালি হাতে, আবার কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তায়। সংকটের অজুহাতে রাজধানী কোনো কোনো পাম্প এখনো বন্ধ। এতে ভোগান্তি আরও বেড়েছে চালকদের। কোথাও কোথাও উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আমি তেল না পেলে আমি বাইকটা রেখে তো বাসে চলাচল করতে হবে, কিন্তু আমার যে কাজগুলো আছে আমি এই কাজগুলো সময় মতো করতে পারবো না। যদি পর্যাপ্ত থাকে তাহলে ক্রাইসিস হবে কেন? তেল আছে কিনা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছে বলতে পারছি না। এক বেলা দিলে 3 বেলা দেয় না, তো সব মানুষগুলো হয়রান হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে এই পাম্পে থেকে আর এক পাম্পে। না দিলেও 11টা পর্যন্ত দিবে, এরপর তাকে স্টক শেষ হয়ে যাবে। এখন পামো কি পামো না শিওর না তো। পাম্প কর্তৃপক্ষ বলছে ডেপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তাদের। যে পরিমাণ তেল পাচ্ছি সেই পরিমাণ তেল আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি, বাট এই মুহূর্তে আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা পাবো, বরাদ্দ পাবো, ততটুকু না আমরা দিয়ে থাকবো। এই মুহূর্তে আপনারা তো জেনে থাকবেন যে আমরা তেল আপাতত বন্ধ করে দিব, বিকজ আমাদের এখন যে পরিমাণ বরাদ্দ আমরা পেয়েছি সেটা অলমোস্ট নিঃশেষ হওয়ার পথে। জ্বালানি সংকটে রাজধানী পরিবহন ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দ্রুত সমাধান না এলে এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে বলছে ভুক্তভোগীরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। ইরানের যুদ্ধের মধ্যে জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে যাচ্ছে সরকার। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে 2 এবং যুক্তরাজ্য থেকে 1 কার্গো এলএনজি আনা হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে নির্ধারিত এজেন্ডার বাইরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে 3 কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। 3 কার্গোর মধ্যে যুক্তরাজ্যের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে 1 কার্গো এলএনজি 907,84,64,304 টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। গণভোট রহিত সংক্রান্ত বিল পেশ করতে চায় বিএনপি। জামায়াতের এমন অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। বলেন, এ বিষয়ে মিটিংয়ে কোনো আলোচনাই হয়নি, তবে গণভোট ইস্যুতে একমতে আসতে না পারলে সংসদে আলোচনা হবে। স্বরাষ্ট্র আইনমন্ত্রী বলেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে এবং সংবিধান সমুন্নত রেখেই বিলগুলো সংসদে উত্থাপন করবে কমিটি। মব বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের 1.5 মাসের নানা কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। জানান, আগামী সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ আইন করা হবে। দেশে 4,10 লক্ষ পরিবার আছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দিব। ইতিমধ্যেই 37,000-এরও বেশি পরিবারকে, প্রায় 38,000 পরিবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। আগামী 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রি পাইলটিং পর্যায়ের এই কাজটি চলবে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের 18তম অ্যাটর্নি জেনারেল। বুধবার দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। ন্যায় বিচার সুনিশ্চিত করা, রাষ্ট্রকে ডিফেন্ড করা, রাষ্ট্রের স্বার্থ হানি হয় এমন কোনো কাজের মধ্যে যেন কেউ লিপ্ত হতে না পারে সেটাকে প্রতিহত করা, আর সবচেয়ে বড় কথা আগামী দিনের বাংলাদেশকে যে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই এবং আইন এবং বিচারাঙ্গনের প্রতি যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করাটাই হবে অন্যতম কাজ। এবং আইনের শাসন, মানবাধিকার সুনিশ্চিত করা, বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলে এবং রাষ্ট্রের পক্ষে যে সরকার বর্তমানে পরিচালনার দায়িত্ব আছেন তাদের ভালো কাজে সহযোগিতা করা।
রাষ্ট্রের কল্যাণে কাজ করা, এগুলো হচ্ছে আমি মনে করি যে আমাদের অন্যতম প্রায়োরিটি হবে। দর্শক, ব্যস্ত নগরীর ঈদ আনন্দে টগি ফান ওয়ার্ল্ড যোগ করছে এক ভিন্ন মাত্রা। ছোট বড় সকলের জন্য এখানে রয়েছে হরেক রকম রাইড। কেউ মেতে ওঠেন অ্যাডভেঞ্চারে, তো কেউ খেলেন ভার্চুয়াল গেমস। ছোট্ট সোনামণিরাও তাদের উপযোগী খেলার জায়গা পেয়ে বেজায় খুশি। সন্তানদের খুশিতেও খুশি অভিভাবকরাও। এখানে না এলে ঈদের খুশি যেন পূর্ণতা পায় না অনেকের। একই ছাদের নিচে এতগুলো রাইড। ঈদ আনন্দ বাড়াতে তাই চলে আসা পান্থপথের বসুন্ধরা সেটের টগি ফান ওয়ার্ল্ডে 9ম থেকে 17 তলা পর্যন্ত হরেক রকম রাইড আর গেমসে ঢেলে সাজানো এই বিনোদন কেন্দ্র। ছোট বড় সকলের উপযোগী রাইড রয়েছে এখানে। ছোট্ট সোনামণিদের জন্য এ যেন এক ফুল পাখির রাজ্য। আবার কোথাও ভার্চুয়াল জগতে চলে গাড়ির প্রতিযোগিতা, কোথাও আবার কেবলই লাফালাফি। সব মিলিয়ে আনন্দ ঘন পরিবেশ। আমার অনেক ভালো লেগেছে এই গেমটা, এই পার্কটা অনেক ভালো। গড়াই কিনতে নৌকা চড়েছি, এখানে আসে অনেক মজা করেছি। স্লিপার পরে উল্টা দিয়ে নামছি, এরকম পরে ঘুষাঘুষি করছি। এখানে জাম্পিং খেলেছি, ঘোড়ায় উঠেছি, স্লিপ খেয়েছি। এখানে হচ্ছে সিকিউরিটি ভালো, এয়ার কন্ডিশন আছে, আর হচ্ছে মানে পরিবেশটার জন্য আসলে এখানে আসা। অন্যান্য জায়গা থেকে বললাম যে এখানে চলে, সেখানে যাবে না, এখানেই আসবে। বড়দের আনন্দও কম নয়। অ্যাডভেঞ্চারাস সব গেম রয়েছে তাদের জন্য। পেইন্ট বল নামের গেমে মেতে ওঠেন অনেকে। এই খেলা শেখায় টিমওয়ার্ক আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কৌশল। সাথে রয়েছে ভার্চুয়াল জগতে আকাশ বাতাস পাতালের রোমাঞ্চকর সব খেলা। টগি ফান ওয়ার্ল্ড অনেক গ্রেট একটা প্লেস, আমি প্রায় এখানে আসি। অনেকগুলো ফ্লোর মিলে যে আমাদের বিনোদনের একটা ব্যবস্থা করা হয়েছে, এই জন্য আমরা আসি সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য। সামার টাইমে আউটডোর গেমসের চেয়ে ইনডোর গেমসটা বেশি ভালো লাগে। বাচ্চাদের জন্য কিডো প্যাকেজ যার মূল্য 1200 টাকা, যারা বড় বাচ্চা তাদের জন্য হচ্ছে 3600 টাকার এক্সট্রিম প্যাকেজ, এবং সবার জন্য একটা ভিআইপি প্যাকেজ রয়েছে যার মূল্য 10,100 টাকা। ঈদ উপলক্ষে মার্চের 28 তারিখ পর্যন্ত বেলা 12টা থেকে রাত 10টা অবধি খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ড। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীর রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার সন্ধ্যা 7টায় রায়ের বাজারের বেড়িবাঁধে কৃষি মার্কেটে পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষতি পর্যবেক্ষণ করেন। বুধবার দিবাগত ভোর 3:30টার দিকে মার্কেটটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে মার্কেটে প্রায় 150টি পাইকারি আড়ত আছে। এর মধ্যে 46টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এসেছি, আমি সরজমিনে দেখে গেলাম। আমরা যেহেতু 2 দিন বন্ধ রয়েছে, 3 দিন বন্ধ রয়েছে, আমরা তালিকা করতেছি আমাদের পক্ষ থেকে যতটুকু পারি এই অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আমরা থাকব, এবং পাশাপাশি সিটি কর্পোরেশনকে আমরা বলবো তাদের পক্ষ থেকে সহযোগিতা করবে, এবং তারা যাতে ব্যবসা ঘুরে আবার দাঁড়াতে পারে সেজন্য ব্যাংকেরও সহায়তা দেওয়ার ব্যবস্থা আমরা করব। যুক্তরাষ্ট্রের সমঝোতার প্রস্তাব নাকচ করে জোরদার প্রতিরোধ চালিয়ে যাবে ইরান। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের জবাবে তেহরান জানায় আড়ালে শক্তি বাড়াতে চায় ওয়াশিংটন। এতে সংঘাত নিরসনে পাল্টা 5 দফা প্রস্তাব পেশ করেছে তেহরান। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। সাইরেনের শব্দে ভারী ইসরায়েল ও অধিকৃত জেরুজালেম। ধেয়ে আসছে ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্লাস্টার ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় বুধবার ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মধ্য ইসরায়েল, তেল আবিব ও বনি ব্রাকে আঘাত হানে। হামলায় এখন পর্যন্ত 5000 মানুষ আহত বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান জুড়েও পাল্টা হামলা চলছে। ওয়াশিংটন তেল আবিবের হামলায় তেহরানের বুশেহার পারমাণবিক কেন্দ্র ও ইসফাহানের বিস্ফোরক উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত। যৌথ হামলার মুখে তেহরান যখন মারমুখী, তখনই কূটনৈতিক আলোচনার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে 15 দফা শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে তেহরানে। বিষয়গুলো নিয়ে এই সপ্তাহেই পাকিস্তান, তুরস্ক ও মিশরকে সঙ্গে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও আলোচনায় বসার আগে আরও 5 শর্ত জুড়ে দিয়েছে তেহরান।
তীব্র সংঘাতে ওয়াশিংটন আলোচনাকে ঢাল বানাচ্ছে এমন মন্তব্য করে কূটনৈতিক আলোচনায় বসার কথা নাকচ করেছে তেহরান। এমনকি পাকিস্তানের সঙ্গে আলাপের কথাও অস্বীকার করেছে তারা। এছাড়া মার্কিন সেনারা তেল আবিবের প্ররোচনার শিকার হবে বলে সতর্ক করেছেন স্পিকার এমপি গালিবাফ। দেশের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, নিজেদের ভেতরেই আলোচনা করছে মার্কিন প্রশাসন। নিজেদের পরাজয়কে চুক্তি হিসেবে দেখবেন না, পরাশক্তি হয়েও বিধ্বস্ত হয়েছে তারা। ট্রাম্পকে বলতে চাই, আপনি বরখাস্ত হয়েছেন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মধ্যপ্রাচ্যে অভিজাত বাহিনীর ৮২তম ডিভিশনের ২০০০ সেনা পাঠানোর পায়তারা করছে। যুক্ত হবে আরও ৩০০০ স্থলসেনাও। উত্তাল পরিস্থিতিতে মধ্যস্থতার আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে কাতার। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।